নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম। গল্প পাঠে ও পর্ব পরিচালনায় আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। বাড়ি থেকে বেরোতে প্রায়ই হোঁচট খায়। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না। অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন কোনো অভিপ্রায় ছিল না। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর ছুটে আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম। কি ভাগ্যি ড্রাইভারটা হুঁশিয়ার ছিল, তাই রক্ষে। সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী স্বরূপ রূপে দেখা দেবে এরূপ কল্পনা করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে। কেননা ধাবমান মোটর চিরদিনই কিন্তু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়েই যাক। হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগেই পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি, তখন আমার মাথার ঘামও মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারো কোনো রকম ঔৎসুক্য আছে কিনা তা বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, দেখুন, যদি কারো দরকার থাকে তাহলে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব। জনতার তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, দাদা, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, আরে মশাই, না না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় ওর যেন প্রত্যয় হলো না। বার কয়েক আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল, সত্যি বলছেন? পাননি কোনো প্রত্যাদেশ? আরে না মশাই, কিচ্ছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম 2 কাপ চা তৈরি করতে। অবশ্য আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তি করে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে পড়েছিলাম বললেই চলে। তারপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি। এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার বেশ কান্তি ফিরেছে। ধুলোবালি মুছে দিব্যি চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তার জল ছিটায়, বোঝা গেল তাদেরই কারোর স্নেহদৃষ্টি ওর ওপর পড়েছিল। ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে বেশ খুশি হলাম।
ব্যাপারটা কিরকম বুঝছেন? হঠাৎ পিছন থেকে প্রশ্নাহত হয়ে পিছনে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহাড় দিচ্ছেন নাকি? দাদা, আপনিও কি কোনো প্রত্যাদেশ পেলেন নাকি? ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি ঠিক আছে, কেউ নেবেন না বলেন? প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে। অমন জিনিস ভূভারতে আর কোথাও মেলে না, এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছু মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লুলুক। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে রাঁচির অতিথিশালায় যত্ন সহকারে রেখে দিয়েছেন। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে এত কড়া নজর রাখছেন, তখন তো চিন্তা করার কিছু দেখি নে। সে একটু হেসে বলল, আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে। ভালো করে নিরীক্ষণ করি। সত্যিই তো, আগে তো দেখিনি। এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, বাহ, এটা বেশ ভালোই হয়েছে। এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদারও জুটল। পাথরটার সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটাকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বললে, ভয় নেই তো? সেই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে ভারী আশ্চর্য হলাম। কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে, তা অনুমান করা বোধহয় কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগলো, কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ। অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছি। ও হরি, এখানে কারা যেন নুড়িটাকে নিয়ে এসেছে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ বেশ শিবলিঙ্গের মতো দেখে সন্দেহ হয়। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে সত্যি বাহাদুরি দিতে হয়। নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে, সেটা সহজেই বোঝা গেল। যাই হোক, মহাসমারোহে ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারোর দুশ্চিন্তার কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আমি বেশ আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকেও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরব তো আমারই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি। এই জন্যই মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায়ও মন বাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে, তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মধ্যে ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখাও হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও শোকে মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে বেশ প্রফুল্লই দেখা গেল। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় লাভ কি? মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়েই বাড়ি ফিরি। লক্ষ্য করি দিন দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম
গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক ও কান বাঁচিয়ে যাওয়াটাই দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের উপরে দস্তুর মতো অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতেও বিশেষ দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে গেলেও চলে। ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা একটু দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমাগম হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ংভূ, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠে এসেছেন। এর নাকি কোনো তলই নেই। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একখানা মন্দির খানা না করলে চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিশ্চলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু আমার জীবন বীমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে তা জানতাম। আর তাছাড়া আমার ট্রেনেরও আর বিশেষ বিলম্ব নেই ইত্যাদি বিবেচনা করেই নিস্তার হলাম। সে লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যে লব্ধ প্রতিষ্ঠিত হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো এইটা বলা বড় কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা বলছি না। সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে। দেখলাম কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পর্যন্ত পরিবর্তন হয়েছে। মন্দির চত্বরে সেই লোকটা, প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক। গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন। আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন, এ কি ব্যাপার? আগে তিনি শিবের সেবায়েত। লোকটি বিনীতভাবে জবাব দেয়, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফেলা হয়েছে। এই জন্যই বুঝি পাথরটার ওপর অত নজর রাখা হয়েছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না, এটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায় এবং আমি ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সারে বলল, দাদা অমন বলবেন না। পাথর কি মশাই? বলুন শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতা যে, স্বয়ং ত্রিলোকেশ্বর শিব। বম বম। এই বলে শিবের উদ্দেশ্যে সে নমস্কার জানায়। আমি হেসে ফেলে বললাম, ওর তল নেই না? এবারে সে একটু কুণ্ঠিত হয়ে বলল, ওরা তো তাই বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না কেন, টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হবে হয়তো। তা শিকড় কদ্দূর নেমেছে খুঁড়ে দেখোই না একদিন। লোকটা জিভ কেটে বলল, ওসব কথা কেন, ওতে অপরাধ হয়। বাবা রাগ করবেন, বাবা আমাদের ভীষণ জাগ্রত। বটে, কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন,
এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়েও কিচ্ছু করা যাচ্ছে না। বলো কি, মহামারী নাকি? আমি জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন দাদা, কিরকম লোক মরছে। কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারোর ক্ষতি হয়নি দেবতার কৃপায়। আমরা কেউ টিকেও নেই, কেবল বাবার চন্নামৃত খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে জাগ্রত আপনি কাকে বলেন? এবারে কি জবাব দেব তা চিন্তা করবার সময় আমার ছিল না। আগে একবার এই রোগে যথেষ্ট কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা এখন আমার মাথায় উঠেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন চললুম, বুঝলেন? আমায় এখন টিকে নিতে হবে, আরেকদিন এসে গল্প করব না হয়। বলে মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা। দাঁড় করিয়ে সে বলল, আরে ভাইয়া, কোথায় চলেছো এমন হন্যে হয়ে? টিকে নিতে। টিকে? টিকে নিয়ে ছাই হচ্ছে, ওসব টিকে কিচ্ছু হয় না। তুমি বরং ভেরিও নিলাম 200 এক ডোজ খাও কি কিং কোম্পানি থেকে। যদি যাত্রা টিকে থাকতে চাও, পরের সপ্তাহে আরেক ডোজ, তারপরের সপ্তাহে আরেক ডোজ, ব্যাস একেবারে নিশ্চিন্তে। টিকে ফেল করছে আকচার দেখা যায়, কিন্তু ভেরিওলিয়া নেই বা। বলো কি, জানতাম না তো। জানবে কোত্থেকে? কেবল ফোঁড়াফুড়ি তো জেনেছো। অন্য কিছু কি তোমাদের বিশ্বাস আছে? আমি আজকাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তি ফেরিও নিলাম, গলধকরণ করলাম। যাক, এখন অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, একটু হালকা হতে পারলাম। এরপরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শব যাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে। কি সর্বনাশ, ভাবতেই আমার গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। ভেরিও নিলাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগের রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিঁটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসের নিঃশ্বাস আমার নিতেও কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায়ই হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে সেখানে ধুমধাম করে প্রকাণ্ড শিলে কি যেন বাঁটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে দেখো, বাটা হচ্ছে কন্টিকানির শিকার, বেটে খেতে হয়। ওর মতন বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব। বসন্ত হবার আগে ঠিক এরকমই নাকি হয়ে থাকে। বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না, দেহটা ঠিক ভালো লাগছে না। উদ্বিগ্ন মুখে মা জানতে চাইলেন আমার কি হয়েছে। আমি বললুম, হয়নি কিছুই, তবে বোধ হয় হবে বসন্ত। মা বললেন, বসন্ত কেন হতে যাবে? এই বলে তার হাত থেকে একটা হর্তকির টুকরো খুলে আমার হাতে দিয়ে বলল, মা নাকি 30 বছর ধরে ওই হর্তকির টুকরো বাজছে এবং তাতেই নাকি বসন্তের অনেক রোগী ঘাঁটার পরেও মার আজ পর্যন্ত কোনোদিন হামও হয়নি। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও দাও, তবে এক্ষুনি দাও। এতক্ষণ বলনি কেন? কিন্তু ওই এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে।
আমাকে আস্ত একটা হর্তুকি দাও, যদি তাতে আটকায়। হাতে হর্তুকি বাঁধলুম, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজ ম্যাজ করতে লাগলো। নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম। মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত, তবে আর এ যাত্রা বাঁচন নেই। মাকে ডেকে দেখালাম। মা বলল, ওসব মার অনুগ্রহ নয়, কেবলমাত্র ব্রণ। আমি বললাম, এ ব্রণ নয়, এ নিতান্তই মার অনুগ্রহ। মা তখন আমাকে ধমক দিয়ে বললেন ওরকম অলক্ষণে কথা মুখে না আনতে। সারাদিন ঘরের মধ্যে বসে আছি, বাইরে বেরোচ্ছি না, তাই ওরকম লাগছে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি আর কারুর বেড়াতে ভালো লাগে? লোকটা বলেছিল সবাই নাকি ওর চরণামৃতকে নিরাপদ রয়েছে, আমিও তাই খাবো নাকি? হয়তো বা চরণামৃতে বীজাণু ধ্বংসকারী কোনো ক্ষমতা আছে, নেই যে তাই বা কে বলতে পারে? ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কিছু না কিছু অসুখ হচ্ছে। তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি বেশ অনেকটা বাড়ে, মারিরও যেখানে মার। সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু ওই যৎ সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এইসব যাতা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল বলে মনে হলো। তাহলে হয়তো তাতে আটকাতো। এখনই গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আবার হামে তেমন ভয়েরও কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকে একবার বেরিয়েই পড়ি। টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে, সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, যেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যাই, তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমত্ত হোরাসীয় একাকার করা বাণী, না, একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি? কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞেয় সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম। প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা। খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার। না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয়। মুখের ফুসকুড়িগুলোয় হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? একবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বোম বোম। উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম, কেউ আবার দেখে ফেলেনি তো? এতক্ষণ শুনছিলেন গল্পকল্প রহস্যের নিবেদন শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম। গল্প পাঠে আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, পর্ব পরিচালনায় আমি তুনির, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প রহস্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এখনো যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। মনে রাখবেন, গল্প এখানে অল্প নয়।